সেদিন রাত্রিবেলা আমার ঘরে খাবার ছিল না। খাবার না থাকায় অসুস্থ শরীরটা নিয়ে আমি আমার রিক্সা করে রাস্তার উদ্দেশ্যে বের হয়ে যাই, কিছু ভাড়া মারার উদ্দেশ্যে। তখন বাড়ি থেকে অনেকটা দূর মেন রোড। ওই মেন রোডে যাওয়ার পর ওখান থেকে যদি কোনো প্যাসেঞ্জার বা কোনো যাত্রী পেতাম তাহলে তাদেরকে নিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করা যেত। কিন্তু কেই বা জানতো ওই দিন রাত্রিবেলা আমার জন্য আমার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, বলছিলাম 2002 সালের কথা। আমি তখন একজন রিক্সা চালক ছিলাম এবং আমার পরিবারে ছিল দুজন সন্তান এবং আমার স্ত্রী এবং আমার মা ছিলেন। আমরা 4-5 জন মিলে একটা সংসার ছিল এবং এই সংসারের কেন্দ্রাধিক একটা অবস্থানে আমরা ছিলাম যে আমাদের বাবার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, যার কারণে আমার অবস্থাও খুব খারাপ ছিল। রিক্সা চালিয়ে ভাত খেতে হতো। অসুস্থ থাকলে আমাদের ঘরে খাবার জুটতো না। তো ওই দিন রাত্রিবেলা, দিনটা ছিল প্রায় সম্ভবত শুক্রবার, ঘর থেকে যখন আমি বের হই রাত্রিবেলা, তখন রাত্রিবেলা টুকটাক ভাড়া পাওয়া যেত। তো ওই ভাড়া পাওয়ার উদ্দেশ্যেই আমি রিক্সাটা নিয়ে আমার বের হওয়া। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কোনো গাড়ি ঘোড়াও আসছে না এবং কোনো প্যাসেঞ্জার বা কোনো যাত্রীও আসছে না। তখন ওখানে বসে থাকতে থাকতে আমি হঠাৎ দেখতে পারি যে একজন পাগল বেশি মানুষ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে হাত ইশারা করে আমাকে কিছু বলল মনে হচ্ছে। স্পষ্ট ভাষা শুনতে না পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, ও দাদা, আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করেছেন বা কিছু বলেছেন? তখন পাগল আকৃতির লোকটি আমার দিকে তেড়ে এসে বলেছে, না, কিছু তো বলিনি, যা, তোর ভালো হবে। এই কথা বলে লোকটি হাত ইশারা করতে করতে আমার সামনে থেকে চলে গেল। রিক্সার ড্রাইভিং সিটে বসে আমি ভাবছি, কেমন আজব লোক, এমন পাগল ও রাত্রিবেলা এখানে ঘোরাফেরা করে। তখন ভাবতে ভাবতে হঠাৎই দেখতে পাই দুজন প্যাসেঞ্জার আমার পিছন দিকে এসে ডাক দিয়েছে, ও দাদা, যাবেন নাকি? উত্তরে বললাম যে, আপনারা কোথায় যাবেন? তখন দুজন বলে যে, আমরা ওই খাল পাড়ের উত্তর পাশের বাড়িটাতে যাব, যাবেন? তাদের কথা শুনে আমি ওই বাড়িটা চিনতে পারলাম এবং উত্তরে বললাম যে, ওই বাড়িতে তো কেউ থাকে না, আপনারা কার কাছে যাবেন? আপনারা কি এই এলাকাতে নতুন? দুজন লোক বলে উঠল যে, আমরা এখানকার নতুন, তবে আমরা ওই বাড়িতেই যাব, ওখানে আমাদের আত্মীয় আছে। শুনে বেশ খটকা লাগলো, কেননা এই পর্যন্ত আমার এখানে থাকা এই বাড়িতে কোনো রকমের মানুষকে আমি থাকতে দেখিনি। তো তারা ওই বাড়িতে যাবে, আমার রিক্সাতে চড়ে বসে। ভাড়া ফোরাফুরি করে আমি রিক্সা নিয়ে টান দেই ওই বাড়ির উদ্দেশ্যে। খানিকটা পথ যাওয়ার পর পিছন থেকে দুজন যাত্রী আমাকে বলে উঠল, ও দাদা, আপনার বাসা কোথায়? উত্তরে তখন মাথাটা আমি পিছন থেকে ঘুরিয়ে বললাম যে, আমার বাসা পাশেই, আপনারা আমাকে চিনবেন না। পরক্ষণেই যাত্রীগুলো বলে যে, আরে দাদা, বলুন না, আপনার পরিচয় কি? আর আপনি এত রাত করে রিক্সা নিয়ে বের হয়েছেন কেন? তখন বললাম যে, অভাবের সংসার ভাই, রাত্রিবেলা আর দিনের বেলা আমাদের জন্য এটা মানায় না। যখনই আমাদের পেটে খিদে লাগে তখনই আমরা রিক্সা নিয়ে বের হয়ে যাই। দুজন লোক আমার কথা শুনে অট্ট হাসি দিল এবং বলল যে, আপনি পারেনও বটে, আচ্ছা চলুন, ওখানে যেতে আমাদের আর কত সময় লাগবে? বললাম যে, আর কয়েক মিনিটের মতো সময় লাগবে। তো তারা মজা করছে আমার পিছনে বসে বসে এবং আমি খুব জোর রিক্সা চালাই। তো পাড়া রিক্সা ছিল, খুব কষ্ট করে তাদের ওই ভিলাতে নিয়ে পৌঁছে দিই। তখন আমি দেখতে পারি দুজন লোক রিক্সা থেকে নামে এবং আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসা শুরু করে দিল। হাসিটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমি তখন বললাম, কি হলো দাদা, আপনারা হাসছেন কেন? উত্তরে তখন দুজন লোক বলে যে, আরে হাসবই তো, আপনাকে দেখে আপনাকে দেখে তো আমাদের শুধু হাসি উঠে, আর তো কিছু উঠে না। তো আপনাকে কি ভাড়া দিতে হবে? পরক্ষণেই বললাম যে, আপনাদেরকে তো আমি এখানে ভাড়ার জন্য নিয়ে এসেছি, আর ভাড়া তো আমার প্রয়োজন। তখন দুজন লোক আমার দিকে আরভাবে তাকালো এবং তাকিয়ে আমাকে একটু ভয়স্বরূপ বলল যে, আপনি ভাড়া পাবেন না, আমাদের কাছে ভাড়া নেই। তখন আমি তাদের চোখের চাহনি দেখে খুব ভয় পেয়ে যাই। কোনো রকম উত্তর না দিতে পেরে আমি ওখানে সিটে বসে পড়ি এবং দুজন লোক আমার চোখের সামনে দিয়ে হেঁটে চলে যায় ওই ভেলার ভিতরে।
তখন ওই বাড়িটার আশপাশ কেন্দ্রিক আমি দেখতে পারি কীরকম আলো ঝলমল করছে এবং ওই আলোটার ভিতরে তারা প্রবেশ করেছে। লোকমুখে আগে শুনতাম ওই বাড়ির আশপাশে নাকি অনেক মানুষের মরদেহ পাওয়া যেত এবং এই বাড়িটা একটা মৃত্যুপুরী বাড়ি হিসেবে অনেক মানুষ বলে থাকতো। তখন আমি তাদের এরকম অবস্থান এবং এই কথাবার্তা মনে হওয়ার পর আমি এখান থেকে লিভ নেওয়ার চেষ্টা করি। আমি গাড়িটা ঘুরিয়ে যখনই আমি বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা শুরু করি, তখনই শুনতে পাই ভিলার ভিতর থেকে কেউ একজন চিৎকার দিয়েছে। চিৎকার শুনে মনে একটু খটকা লাগলো এবং গাড়ি থেকে নেমে ওখানে যাওয়ার চেষ্টা করি। আস্তে আস্তে করে ওই ভিলার ভিতরে পৌঁছাই এবং দেখতে পারি যে দুজন লোক ওখানে যে প্রবেশ করেছে তাদের পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য আলো ঝলমল করছে, ওই আলোর প্রভাবে শুধু পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে এবং আশপাশে কি আছে বা কি না আছে এগুলো কিছুই দেখা যাচ্ছে না। তখনই আমি আশপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ শুনতে পাই ভিতর থেকে কিছু একটা পড়ে গিয়েছে। সম্ভবত এটা একটা কাচের গ্লাস পড়ে ভেঙে যাওয়ার মতো শব্দটা যেমন হয় তেমন একটা শব্দ হলো। দৌড় দিয়ে ওখানে যাই, গিয়ে দেখতে পারি যে একজন লোক মাকড়সার জালের ভিতরে দাঁড়িয়ে আছে। তার পাগুলো আমি দেখতে পারি খুব স্পষ্ট। পাগুলো ছিল উল্টা এবং উপরের দিকে যতই তাকাচ্ছি তখন দেখতে পারি তার মাথা নেই। মাথা দেখতে না পেরে আমি খুব ভয় পাই এবং ভয় পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যায় একটা। আর তখনই দেখতে পারি যে ওখান থেকে একটা চিৎকার ভেসে এসেছে। পরক্ষণেই দেখতে পারি দুজন লোক আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করে, ও দাদা, আপনি এখানে কেন এসেছেন? বললাম যে এখানে কেউ একজন চিৎকার দিয়েছে, এটা দেখার জন্য আমি এখানে এসেছি। আপনারা এখানে কেন এসেছেন? আপনাদের কোনো আত্মীয় তো এখানে নেই, জিজ্ঞেস করলাম আমি। তখন দুজন লোক বলে যে এখান থেকে তাড়াতাড়ি আপনি চলে যান, চলে যান বলছি, চলে যান। তখন আমি তাদের কথায় ভয় পেয়ে একছুট ওখান থেকে হেঁটে চলে আসি এবং রিক্সার সিটে বসে আমি ওই ভিলার ভিতরের দিকে একটু চাহনি রাখি। আমার খুব দেখার ইচ্ছা ছিল যে ওই ভিলার ভিতরে কী ঘটছে। তখন আমি দেখতে পারি ওই দুজন লোক ভিলার যে দোতলার ভবনের ছাদ ছিল ওইটার উপরে এসে বিচরণ করেছে এবং পরক্ষণে দেখতে পারি ওখানে অনেক মানুষের সমাগম হয়েছে, যে মানুষগুলো তাদের মতোই দেখতে এবং এখানে অনেক মানুষের মাথা নেই। মাথা না দেখতে পেরে আমি অনেক ভয় পেয়ে আমার সারা শরীরে ঘাম শুরু করে দেয়। ঘাম ঝরতে থাকা শরীরটা নিয়ে আমি খুব থরথর করে কাঁপতে থাকি। পরক্ষণে আমি গাড়িটা নিয়ে এখান থেকে বাড়িতে আসার জন্য আমি চেষ্টা করি। আর যখনই আমি প্যান্ডেল পাড়া দিই তখনই দেখতে পারি যে আমার একটা চাকার হাওয়া পাংচার হয়ে গিয়েছে। আমি ওখান থেকে নেমে চাকাটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু তখনই দেখতে পারি ওই ছাদের উপর থেকে কেউ একজন হাউমাউ করে কেঁদে উঠল। কান্নার শব্দ শুনে একটু পিছন দিকে যাই এবং উপরের দিকে তাকানোর চেষ্টা করি। দেখতে পারি যে ওখানে মারাত্মক খুনাখুনি চলছে, মনে হচ্ছে একজন আরেকজনকে খুন করে ফেলছে, এরকম একটা অবস্থান। আর অনেক কান্নার শব্দ এবং হুঙ্কারের শব্দ শোনা যাচ্ছে। এরই মধ্যে দেখতে পারি যে আমাদের বাড়ির পাশের আবুল চাচা ওদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাত অনেকটা হওয়াতে আমি আবুল চাচাকে ডেকে জিজ্ঞেস করলাম যে, ও চাচা, আপনি কোথায় যাচ্ছেন এত রাত করে? চলুন আমার গাড়ি দিয়ে চলে যাই। তখন আবুল চাচা, অবাক করা বিষয় ছিল, যিনি কিনা আমার সঙ্গে কোনো রকমের কথা বলতেন না, তিনি আমার কথা এখানে চলে আসলেন এবং আমাকে বললেন যে, তুই এখানে কেন? বললাম যে দুজন যাত্রীকে নিয়ে এসেছিলাম এখানে, আর এখানে তারা গিয়েছে বাট আমাকে কোনো ভাড়া দেয়নি এবং আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে। আবুল চাচা তখন উত্তরে বলে যে, তাড়াতাড়ি এখান থেকে লিভ নে, এখান থেকে চলে যা। বললাম যে গাড়ির চাকাটা পাংচার হয়ে গিয়েছে, আমাকে একটু সাহায্য করুন। তখন আবুল চাচা বললেন যে আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি, এই ভিলাটা ভালো না, চলে যা। আবুল চাচার চাহনিটা ছিল খুব ভয়ঙ্কর। আবুল চাচা এরকমভাবে কোনো দিন কথা বলতে আমি দেখিনি, যদিও আমার বাড়ির পাশে ওনার বাড়ি ছিল। তবে আবুল চাচার এইরকম ব্যবহার দেখে আমি খুব ভয় পাই। হঠাৎ আমি দেখতে পাই যে আবুল চাচার যে পায়ের নখগুলো ওগুলো পিছন দিক থেকে দেখা যাচ্ছে। দেখতে পেরে বেশ অবাক লাগলো এবং আবুল চাচাকে জিজ্ঞেস করলাম যে, চাচা, আপনার পায়ে কি হয়েছে? খানিকক্ষণেই আবুল চাচা ওনার পাটা
ওনার যে পাজামা পরানো ছিল ওটা দিয়ে ঢেকে দেন এবং বলেন যে ওসব ওসব কিছু না, তুই বুঝবি না, চলে যা চলে যা। বললাম যে চলে তো যাবই, কিন্তু আপনার পা এরকম উল্টো কেন? তখন আবুল চাচা বলে যে আরে পা উল্টা না তো, পা উল্টা না, চলে যা চলে যা চলে যা। আমাকে খুব অবাক করা বিষয়ভাবে তিনি আমাকে হতভম্ব করছেন এবং আমি বুঝতে পারি উনি আবুল চাচা নন, উনি আবুল চাচার বেশে কোনো জিন বা কোনো পিশাচ হবে। বুঝতে পেরে আমি আর কোনো রকমের কথা বাড়াইনি এবং ওখানে আমি চাকা ঠিক করা শুরু করে দিই। খানিকক্ষণ পরই আবুল চাচা আমাকে বলেন যে তুই কি আমার বাড়িতে আমাকে পৌঁছে দিয়ে আসবি? আমি বললাম যে না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারবো না। আবুল চাচা শুনেই উনার চোখ গরম করেন এবং আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকান এবং বলে যে তুই যদি আজকে আমাকে আমার বাড়িতে দিয়ে না আসিস, তোর খবর আজকে কে ফেরাতে পারে। আমি তখন খুব ভয় পেয়ে বললাম চাচা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আমার গাড়ির চাকাটাকে ঠিক করি, তারপর আপনাকে আমার রিস্কায় তুলছি। তখন তিনি দাঁড়িয়ে থাকেন আর আমাকে বলে যে তুই এই ভিলার আশপাশে আর কোনো দিন আসবি না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আগে আমি গাড়ির চাকাটা ঠিক করি, আপনি একটু দাঁড়ান, শান্ত হন। গাড়ির চাকা পরক্ষণে আমি ঠিক করতে পারি এবং আবুল চাচাকে বললাম যে আপনি উঠুন। যদিও উনি আমার চাচা ছিলেন না, উনি একটা জিন ছিলেন, ওনার পা ছিল উল্টা। আমি বুঝতে পেরেও ওনাকে আমাকে আমার রিস্কায় তুলতে হয়েছে। পরক্ষণেই যখন আমি পায়ে রিস্কার প্যান্ডেল পাড়া দিই গাড়িতে ড্রাইভিং সিটে উঠে, তখনই আবু চাচা আমাকে বলেন যে শোন, তুই যে এখানে এসেছিস কেউ কি জানে? বললাম যে না। তখনই আবু চাচা বলে যে দেখ, যদি এখানে আবারও আসিস তোর কিন্তু মৃত্যু ছাড়া কোনো রকমের অবস্থা হবে না। আর তুই যা দেখেছিস উপরে যে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, এগুলো যদি তুই কাউকে বলিস কোনো লোক সমাজে, মানুষ সমাজে, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর যদি তুই এরকম কথা কোনো কাউকে ফাঁস করেছিস তাহলে তোর যে কি হবে তুই এটা নিজেও কল্পনা করতে পারবি না। হা 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 করে হাসতে হাসতে আবুল চাচার সঙ্গে আরও দুজন লোক চলে আসলো আমার রিস্কার ভিতরে। আমি তখন পিছন দিক ঘুরে তাদের অবস্থা দেখে আমি খুব ভয় পাই এবং পরক্ষণেই ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আর সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে আমি দেখতে পারি তাদের আসল চেহারা। তাদের চেহারা ছিল খুব বাজে রকমের, তাদের দাঁতগুলো ছিল খুব বড় বড় এবং মনে হচ্ছে মুখ পেয়ে রক্তের এক ঝল উচ্ছ্বাস বেয়ে পড়ে যাচ্ছে। দেখে খুব ভয় পেয়ে আমি ওখানে সেন্সলেস হই। তখন মধ্যরাত হয়ে যায় প্রায়। একজন লোক আমার উপরে এসে ডাকাডাকি করছে। চোখ খুলে আমি দেখতে পারি যে ওই যে প্রথমে আমাকে একটা পাগল ইশারা করেছিল, আমি তখন তার কথা বুঝতে পারিনি। সেই পাগলটা আমার মাথার উপরে এসে হাঁ করে তাকিয়ে আছে। দেখতে পেরে আমি বেশ অবাক হয়ে লাফ দিয়ে উঠে আমি ওখানে কে 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 এরকম বলতে বলতে আমি ভয় পেয়ে ওখানে এক কোণে বসে পড়ি এবং দেখতে পারি আমার রিস্কার মধ্যে অনেক রক্ত জমে আছে এবং আমার রিস্কাটা এক সাইডে একটুর জন্য খালের পাশে পড়ে যায় এমন অবস্থা। আর আমার সারা শরীরে একদম ময়লা আবর্জনায় ভরে গিয়েছে। তখনই ওই পাগল আকৃতির লোকটা আমাকে টান দিয়ে উপরে তুললো এবং বলল যে আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার এই অবস্থা কি করে হয়েছে। সব ঘটনা খুলে বললাম মধ্যরাতে। তখন ওই লোকটি আমাকে বলে যে এখন তো মধ্যরাত, আপনি বাড়ি চলে যান এবং এরকম ঘটনা কাউকে খুলে বলবেন না। তখন আমি ভয় পেয়ে ওই পাগল আকৃতির লোকটাকে আমি বললাম যে আপনি কি কোনো পাগল নন? তখন ওই লোকটি বলেছে না, আমি কোনো পাগল নই, তবে আমি একজন লোক আর আমি কাউকে কোনো ক্ষতি করি না। এই বলতে বলতে সে হাসতে হাসতে আমার সামনে থেকে অনেকটা দূর এগিয়ে যায় হেঁটে হেঁটে এবং ওখানে গিয়ে সে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। ভয় পেয়ে আমি রিক্সা নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর অনেকটা নিজেকে অস্বস্তি মনে করি এবং নিজের এরকম অবস্থাগুলো যেগুলো চিন্তা হলে মাথা ঘোরান দিয়ে ওঠে আর নিজে সামলাতে পারছিলাম না। যদিও তারা আমাকে বলেছিল এরকম ঘটনা কাউকে না খুলে বলার জন্য, আমি তখন পারিনি। আমি আমার মাকে এই ঘটনাগুলো সব খুলে বলে দেই। আমার মায়ের সঙ্গে আমি আবার সব ঘটনা শেয়ার করতাম।
মাকে খুলে বলার পর মা বলেছে, সর্বনাশ, এটা তো কোনো ভালো লক্ষণ না। তোর বাবাও এরকম একটা অবস্থার সম্মুখীন হয়েছিল এবং যার কারণে তোর বাবার অনেক ক্ষতি হয়েছিল। সেম ঘটনা দেখছি তোর সঙ্গে এরকম ঘটেছে এবং একই ভিলাতে। এই ভিলাটা অনেক বছর আগের পুরনো, এই ভিলাতে অনেক মানুষের মৃত্যু হয়েছে। উত্তরে তখন আমি বললাম যে, এ কী বলছো মা, এরকম ঘটনা আমার সঙ্গেই কেন ঘটতে গেল? আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের কি হবে? তখন মা আমাকে বলেছে, না, তোর কোনো ক্ষতি হবে না, তুই একটু মানিয়ে গুনিয়ে চলিস এবং এরকম ঘটনা আর কাউকে বলিস না। যেহেতু আমাকে বলে দিয়েছিস, আর কাউকে বলতে যাস না। তখন আমি আর কাউকে বলিনি। একদিন, 2 দিন করে 3 দিন চলে যায়। 3 দিন পর যখন আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে, তুমি কয়দিন ধরে দেখছি খুব আনমনে অবস্থায় আছো, মনে হচ্ছে কোনো টেনশন বা কোনো চিন্তায় মগ্ন আছো, আমাকে খুলে বলো। তখন অনেক জোরাজুরির পর আমি আমার স্ত্রীকে এই ঘটনাগুলো সব খুলে বলে দিই এবং বলার পর সে অনেক আপসেট হয়ে পড়ে এবং আমাকে অনেক রকমের ভয় দেখাতে থাকে এবং সে খুব ভয় পেতে থাকে। ভয় পাওয়ার কথাই, কেননা এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে খুব খারাপ অবস্থা হয় মানুষের। আরও আমাদের এই কিশোরগঞ্জের এই হাওড়টাতে অনেক ঘটনা ঘটেছে এইরকম। আর এই ভিলাটার মধ্যে অনেক রকমের মানুষ মৃত্যুবরণ করেছে অনেক বাজেভাবে। এটার প্রমাণস্বরূপ অনেক কিছু রয়েছে। ভয় পাওয়ার কারণ স্বাভাবিক, তো ভয় পাচ্ছে সবাই। 3 দিন চলে যাওয়ার পর আমার মা বলেন যে, আজকে তুই কোনো কাজে যেতে পারলে যা, 3 দিন তো অফ ছিল, যেতে পারলে যা। মায়ের কথা শুনে আবারও আমি আমার রিক্সা টেনে নিয়ে ঘর থেকে বের হয়ে যাই। সেদিন দুপুরবেলা আমি ঘর থেকে বের হই এবং দুপুরবেলা অনেকটা ঘোরাঘুরি করি। অনেক ভালোই ভাড়া মারছিলাম সেদিন। সেদিন রোজার আগ মুহূর্তে অনেক মানুষের ছুটি হয়েছিল, দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল এবং ওই দিন অনেক টাকা ইনকাম করি। সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যার পর যখন অনেক খিদা লাগে পেটে, তখন ওই ভিলাটার পাশ দিয়ে যাচ্ছিলাম। ওখানে একটা চায়ের দোকান আছে ছোটো মোটো। ওই দোকানে গিয়ে আমি বসি এবং ওখানে একটা চায়ের অর্ডার করি এবং একটা রুটি নিই হাতে। রুটি দিয়ে চা খাচ্ছিলাম। হঠাৎই চায়ের দোকানদারের লোকটি আমাকে বলে উঠেছে, কালকে তো ওই ভিলার পাশে একজন লোকের লাশ পাওয়া গিয়েছে। লোকটাকে কেউ চিনে না, আমাদের গ্রামের নন। ওই লোকটা অন্য গ্রাম থেকে এসেছেন, তার গার্জিয়ানরা এসে নিয়ে গিয়েছে বিকালবেলা। আমি তখন হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম যে, কি কি হয়েছে এখানে, কালকে লোক মারা গিয়েছে? দোকানদার বলে যে, হ্যাঁ, এখানে কালকে লোক মারা গিয়েছে এবং খুব বাজেভাবে মারা গিয়েছে। সবাই বলছে যে তাকে নাকি কোনো পিশাচ বা প্রেতাত্মা তাকে খুন করেছে। কথাটা শুনে আমার খুব ভয় লাগলো। আমি তখন ভয়ে ভয়ে চায়ের দোকানদারকে আরও একটি কথা জিজ্ঞেস করলাম। বললাম যে, আচ্ছা, এখানে যে লোকটা মারা গিয়েছে, কখন মারা গিয়েছে বলতে পারবেন? তখন চায়ের দোকানদার বলে যে, সকালবেলা যখন ফজরের আজানের পর অনেক মানুষের এখানে সমাগম হয়, তখন তারা অনুমান করতে পেরেছে যে মৃত্যুটা ঠিক 2-3 ঘন্টা আগে হয়েছে। এটা মধ্যরাতে হয়েছে হয়তো সম্ভবত। আর সকালবেলা যখন মানুষের ভিড় হয়, তো এই ভিড়ের পর কেউ চিনতে পারে না, যার কারণে বিকেলবেলা তার গার্জিয়ানরা আসে কোনো রকমের খোঁজখবর পেয়ে এবং ওনাকে নিয়ে যান। লোকটা ছিল মধ্যবয়স্কী। তো এরকম খবর পেয়ে আমি আমার খাবারের আর ইচ্ছে হয়নি, ওখান থেকে তাড়াতাড়ি লিভ নেই বাড়ির দিকে। বাড়িতে এসে পড়ি এবং মাকে এই ঘটনাটা খুলে বলি। তো এই ঘটনাগুলোর সব মূলের যে একটা রহস্যটা রয়েছে, এই রহস্যটার কেন্দ্রবিন্দুতে আমরা এখন যেতে চাচ্ছি লিসেনার্স। তো আমার মাকে সব ঘটনা খুলে বলে দিই এবং খুলে বলার পর যখন মা আমাকে সান্ত্বনা দেন এবং আবারও পরদিন রিক্সা নিয়ে বের হই। সেদিন খুব বেশি ভাড়া ছিল না, টাকা পয়সা ইনকাম খুব কম ছিল সেদিন। তো ইনকাম কম হওয়াতে ভাবলাম এশারের আজান পর্যন্ত আজকে রিক্সাটা চালাবো, যদি কিছু ভাড়া ভালো মতে পাওয়া যায় এইটা ভেবে। তো সন্ধ্যা ঘনানোর পর আমি আবারও একটা দোকানে যাই এবং 1 কাপ চা খাই, একটা পান খাই। খাওয়ার পর রিক্সা নিয়ে আবার টান দিই। একটা যাত্রী উঠে আমার গাড়ির পেছনে উঠে বলে যে আমি
ওদিকে যাব। পশ্চিম পশ্চিমের যে বাড়িটা রয়েছে ওই বাড়ির কিনারায় যে পুকুর পাড় রয়েছে, আজিমুদ্দিন চাচার বাড়ি, ওই বাড়িতে আমি যাব। আপনি যাবেন? আমি তখন বললাম যে আপনি তো আমাকে রিক্সা থেকে নেমে আমাকে জিজ্ঞেস করতে পারতেন, হুট করে রিক্সার মধ্যে উঠেন এবং উঠেই আমাকে জিজ্ঞেস করছেন, এটা তো ঠিক দেখায় না। লোকটা তখন বলে যে আপনি যাবেন কি না, খুব রাগ দেখালো আমার সঙ্গে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, যাচ্ছি। এই বলে আমি রিক্সাটা আবারও টান দেই। তো ওই আজিমুদ্দিন চাচার যে বাড়ি ছিল, উনি একজন মাস্টার ছিলেন সে সময়ের। ওই মাস্টার বাড়িটা সবাই চিনতো, মাস্টার বাড়ি বলেই চিনতো। আবার আমরা আজিমুদ্দিন চাচার নাম বলেই চিনতাম। তো ওই ভিলাটার পাশ দিয়ে আমি রিক্সাটা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পাই ওই ভিলার ভিতর থেকে কেউ একজন শব্দ করছে। ঘাটটা ঘুরিয়ে যখন রিক্সার প্যাসেঞ্জারকে আমি জিজ্ঞেস করবো যে দেখুন, আপনি কি কোনো শব্দ শুনতে পেরেছেন ওই ভিলার ভিতর থেকে, তখনই দেখতে পাই যে রিক্সার মধ্যে যে লোকটা উঠেছিল ওই লোকটা আর রিক্সাতে নেই। পিছন ঘুরে বেশ অবাক হয়ে আমার চোখগুলো এক ঝলক ঝমচা খেয়ে যায় এবং ওই ঝমচা খাওয়ার পরপরই আমি রিক্সা থেকে পড়ে যাই। কেননা জলজ্যান্ত মানুষ একটা আমার রিক্সায় উঠেছিল এবং সে আমার সামনেই নিখোঁজ হয়ে গিয়েছে। পাশে থাকা দুজন লোক দৌড়ে এসে আমাকে ধরে এবং আমাকে বলে যে কি ভাই, আজকে কি বেশি খেয়েছেন নাকি, রিক্সা চালাতে পারছেন না? আমি বললাম যে না, আরে না না, আপনারা এসব কী বলছেন উল্টাপাল্টা কথা। আমার গাড়িতে একজন প্যাসেঞ্জার উঠেছিল, তাকে আমি দেখেছি এবং তার সঙ্গে কথাও বলেছি। এখন হট করে দেখতে পাচ্ছি যে এই প্যাসেঞ্জার আমার গাড়িতে নেই, কোথাও চলে গিয়েছে। তখন দুজন লোক আমার কথা শুনে তারা অট্টহাসি দেয়। সে সময় শুনতে পাই ওই ভিলা থেকে আরও একটি শব্দ ওখানে ভেসে চলে এসেছে। তখন দুজন লোক এটা শোনার পর খুব সাহস করে নিয়ে ভিলার ভিতর প্রবেশ করে। তখন পিছন পিছন আমিও যাই তাদের পিছনে। দেখতে পাই যে ভিলার ভিতরে অসংখ্য মাকড়সার জাল বেঁধে আছে এবং এই মাকড়সার জালগুলো সাধারণ মাকড়সার মতো না। বেশ অবাক করা বিষয় ছিল যে মাকড়সার জালগুলো বেশ মোটা আকৃতির এবং ওখানে খুব বড় বড় পোকা পাওয়া যাচ্ছে মাকড়সার। দুজন লোক এই এলাকার নন, তারা অন্য এলাকা থেকে এখানে এসেছেন কোনো এক কাজে। এই কাজের পরিদ্বন্দ্বিতে তাদের খুব বড় একটা ক্ষতি হয়ে যায়। তারা যখন দুজন খোঁজাখুঁজির চেষ্টা করছেন যে কোথা থেকে এই চিৎকারটা আসলো, তখনই তারা যখন ওই ভিতরের দিকে চলে যায়, মানে ঘরের যে করিডোর, তারপর দুইটা তিনটা রুম থাকে, ওই রুমগুলোর ভিতরে তারা চলে যায়। আমি তখন বাইরে দাঁড়িয়েছিলাম। তখনই দেখতে পাই ওই কোণা থেকে, যে করিডোরের কোণাটা ছিল, ওই কোণে থেকে একজন লোক হেঁটে হেঁটে আসছে। দেখতে পেরে এক ঝলকে আমি চিনতে পারি যে আমার গাড়ির প্যাসেঞ্জার যে উঠেছিল সেই লোকটাই। নিঃসন্দেহে আমি বলতে পারি যে এই লোকটাই সেটা ছিল। আমি তখন তাকে এক ডাক দেই, বলে যে ও ভাই, আপনি এখানে কি করছেন? আপনি তো আমার রিক্সায় উঠলেন, আপনি এখানে নেমে গেলেন কেন? আর আপনি যে নামলেন আমাকে তো বললেনও না, আর আমি তো টেরও পাইনি আপনি যে কীভাবে নামলেন আপনি। জিজ্ঞেস করলাম ওই লোকটাকে। লোকটা তখন অট্টহাসি দেয়। অট্টহাসির পর আমি খুব ভয় পাই, সামনের দিকে এগিয়ে যাই ওই লোকটার। তখনই দেখতে পাই যে ওই লোকের ধীরে ধীরে তার শরীরটা যেন একবারে অদৃশ্যের মতো একটা ছায়া নিচ্ছে। ছায়ামূর্তির মতো এরকম একটা অবয়ব দেখার পর আমার মাথা কাজ করে না। সাইডে শুনতে পারি একজন লোক চিৎকার দিয়ে উঠেছে। চিৎকার শুনে আমি যখন পাশের বাঁ চোখ গড়িয়ে রুমের ভিতরে তাকাই, তখনই দেখতে পারি যে একজন লোককে শূন্যে বাসিয়ে রেখেছে কেউ একজন। তার ভাসমান অবস্থা দেখে আমি অনেকটা ভয় পাই এবং ডান পাশে তাকিয়ে দেখি যে একজন লোক মাটিতে গড়াগড়ি শুরু করে দিয়েছে। তাদের মধ্যে দুজন, যে দুজন আমার সঙ্গে মজা করে ওই ভিলাতে প্রবেশ করেছিল। তো কোনো রকমের ফন্দি বা কোনো রকমের কাজকর্ম খুঁজে না পেয়ে আমি এখান থেকে এক দৌড় দিয়ে ভিলা থেকে বের হয়ে আসি এবং ভিলা থেকে বের হয়ে চিৎকার শুরু করে দেই। যদিও অনেকটা রাত হয়নি, রাত এশারের আজানের পরপরই তখন মানুষজনের একটু আনাগোনা ছিল। তো তখনকার সময় কিন্তু মানুষও খুব কম ছিল। তো একজন লোক আসে দৌড় দিয়ে, এসে জিজ্ঞেস করেছে আমাকে, বলে কি হয়েছে, আপনি চিৎকার করছেন কেন?
বললাম যে 2জন লোক ওখানে মারা যাচ্ছে, তাড়াতাড়ি করে তাদেরকে বাঁচান। তখন 2জন মিলেই চিৎকার শুরু করে দিলাম। এর পাশেই ছিল 2টা বাড়ি, একটা কুড়ের ঘরের বাড়ি এবং আরেকটা টিনের ঘরের বাড়ি। ওই বাড়িঘরের মধ্যে 4-5জন পুরুষ ছিল এবং 6-7জন মহিলা ছিল। তারা সবাই ঘর থেকে বের হয়ে আসে এবং এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে কি হলো, আপনারা চিৎকার করছেন কেন? বললাম যে ভিলার ভিতরে কেউ মারা যাচ্ছে। তারা 2জন লোক ঢুকেছিল কিন্তু তারা বের হতে পারছে না, একটু তাদেরকে বের হতে সাহায্য করুন। তখনই ওখান থেকে মহিলা লোকজন সব বলে ওঠে যে না না না, এটা ভুলেও করতে চেও না তোমরা। এই ভিলাতে পরশুদিনও একজন লোক মারা গিয়েছে। এই বিলাতে কিছুদিন পরপরই মানুষ মারা যায়। এখন আমরা যদি বিলাতে প্রবেশ করি তাহলে আমাদের কি হবে এটা বলা সম্ভব হচ্ছে না। তাড়াতাড়ি এখান থেকে সবাই লিভ নাও, সবাই বাড়িতে চলে যাও, এটা করলে ভালো হবে, কাল সকালে দেখা যাবে কি হচ্ছে এখানে। তখন মনকে না মানাতে পেরে ওখানে থাকা যে পুরুষ লোকগুলো ছিল যে কুঁড়ে ঘর তারপর টিনের ঘর থেকে এখানে এসেছিল, তারা সাহস করে আমাদেরকে নিয়ে ওই ভিলার ভিতর প্রবেশ করে এবং গিয়ে দেখতে পারি যে একজন লোক মাটিতে সেই আগের মতো ঘোরাঘুরি করছে এবং একজন লোক শূন্যে হাওয়াতে ভেসে আছে। তখন সবাই মিলে দেখতে পেরে খুব ভয় পাই এবং তাকে নামানোর চেষ্টা করি। ওখানে থাকা একজন লম্বা লোক, প্রায় 6 ফুট লম্বা হবে, সে দৌড় দিয়ে গিয়ে ওই লোকটাকে টান দিয়ে নামিয়ে দিলেন এবং নামানোর পর দেখতে পারেন যে ওই লোকটা জ্ঞান হারিয়ে ফেলেছে। আর যে লোকটা মাটিতে গড়াগড়ি করছিল তার জ্ঞান আছে। তাদের 2জনকে ভিলা থেকে বের করে আনার পর দেখতে পারি যে গড়াগড়ি করা লোকটা সে বেঁচে আছে, বাট যে লোকটা শূন্যে বেসেছিল সেই লোকটা মারা গিয়েছে। তার মারা যাওয়াটা বেশ অদ্ভুত রকমের ঠেকাচ্ছিল। আমরা সবাই মিলে দেখতে পারছি যে তার শরীরটা কেমন নাড়াচাড়ার মতো, একটা শ্বাস প্রশ্বাস নিলে যেরকম হয় আর কি, শরীরে একটা অনুভূতি সৃষ্টি হয়, এরকম অনুভূতি ঠিক আছে, তবে নাক দিয়ে কোনো বাতাস বইছে না। তখন আমাদেরও এত বেশি শিক্ষাপাঠ ছিল না, আর যার কারণে আমরা বুঝতে পারিনি সে কি বেঁচে আছে কি না মারা গিয়েছে। তাকে মারা যাওয়ার এরকম অবস্থান দেখে আমরা ভাবি যে সে মারা গিয়েছে এবং তাকে একটা কিছু করতে হবে। তাদের পিছনে থাকা একটা কাঠ আমরা পেয়েছিলাম, ওখানে লেখা ছিল তাদের পরিচয়। মনে হয় কোনো রকমের চাকরি বা কোনো রকমের ডিউটি পালন করতে তারা এখানে এসেছে পাশের গ্রাম থেকে। তো ওই পাশের গ্রামে আমরা যাই, গিয়ে রাত্রিবেলায় আমরা যাই, গিয়ে তাদের নাম ধরে জিজ্ঞেস করি, তাদের বাবা মায়ের নাম জিজ্ঞেস করি। পরক্ষণে ওখান থেকে লোকজন বেরিয়ে আসে এবং তাদেরকে দেখতে আসে। দেখতে এসে চিনতে পারে যে একজনের নাম কাশেম এবং আরেকজনের নাম আলম। 2জন লোক এখানে ঘোরাঘুরি করছে এবং 2জনের গার্জিয়ানই এখানে এসেছে। তারা এখনও বিয়ে করেনি। একজন লোক মারা গিয়েছে আর আরেকজন লোক অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো চিকিৎসাধীন অবস্থায় সে ভালো হয়েছে পরবর্তীতে জানা যায়। আর এই লোকটা মারা গিয়েছে, 2জন লোককে নিয়ে চলে যান। পরবর্তী 1 মাসে আমার সঙ্গে এরকম আর কোনো রকমের ঘটনা ঘটেনি। তো এর পরবর্তীতে 1 মাস পর আমি যখন আবারও রাত্রিবেলা গাড়ি নিয়ে বের হই, তখন আমি আবার দেখতে পারি ওই পাগলটাকে দেখতে পেরে আমি বেশ অবাক হই এবং ওই পাগলটা আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে বলছে যে তুই খুব বাজে একটা কাজ করেছিস, তুই এই ঘটনাগুলো মানুষকে কেন বলতে গেলি? তোর স্ত্রীকে বলেছিস, তোর মাকে বলেছিস, এখন তোর ক্ষতি কে সামলায়? হা 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 বলতে বলতে পাগল লোকটি চলে গেল। কথা শুনে খুব ভয় পেয়ে আমি বাড়ি যাই। বাড়িকে দেখতে পারি যে আমার একটা বাচ্চা মারা গিয়েছে। বাচ্চাটা মারা যাওয়ার পর দেখতে পারি যে আমার ঘরে কান্নার রোল পড়ে যায়। আমার তখন আর বুঝতে বাকি রইল না যে এই হয়তো পারে আমার শেষ পরিণতিটা এরকম ছিল, যে আমার বাচ্চার উপর দিয়ে এরকম একটা ঘটনার প্রভাব চলে গেল। আর এটার জন্য আমি এই যে একটা দোষ দায়ী করি এটাই। তখন আমার মাকে এই ঘটনাটা খুলে বলি, তখন মা আমার একই মত প্রকাশ করেন। লিসেনার্স, এই ছিল আমাদের প্রথম ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের সেই মহামূল্যবান দ্বিতীয় ঘটনাটিতে। দ্বিতীয় ঘটনাটি আপনাদের একটা ভালো লাগবে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। লিসেনার্স, চলুন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাই।
ঘটনাটির উৎপত্তি 1980 সাল থেকে। ঘটনাটি শেয়ার করেছেন মোহাম্মদ আবির হোসেন ভাই। তিনি পেশায় একজন সাংবাদিক। ওনার এই ঘটনাটির ঘটনাস্থল হচ্ছে ঝালকাঠি জেলার নারিকেলতলা নামক একটি গ্রামে। ওই নারিকেলতলা গ্রামের পাশেই ছিল একটি ছোট গ্রাম, যেটিকে মানুষ গ্রাম বলতো না, তবে এটি একটি এলাকা বিশেষ যেটাকে মানুষ বলে থাকতো যে কাউখালী গ্রাম। ওই কাউখালী গ্রামের মধ্যে একটি কচা নদী নামক একটি মোহনা রয়েছে। ওই মোহনার মধ্যে এই ঘটনাটির উৎপত্তি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে ভয়ঙ্কর রহস্যময় গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়ি কেন্দ্রিক ঘটনা ঘটে গিয়েছে। রাজাপুর থানার পার্শ্ববর্তী গ্রাম যেটি কাউখালী, বিড়ালজুড়ি, আমরাচুরি, বোয়ালজন, গলারর্জন হাট, জগাইরহাট, এছাড়াও ওনাদের সুপ্তাগড়, নারকেলতলা, লেবুবনিয়া বাজার সহ সাতুরিয়া বড় খাল দিয়ে শিয়ালকাঠি হয়ে ডেকুটিয়া ফেরিঘাট হয়ে কচা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই রহস্যময় ভয়ঙ্কর গজার মাছটি এবং লোহাকাঠ গাছের গুড়িটি দেখেছে অনেক মানুষই। এদের চলার পথে নৌকা সরিয়ে দিয়ে তাদের পথ সুগম করে দেওয়ার কারণে ওখানে কোনো মাঝি বা কোনো মানুষের কোনো রকম ক্ষতি হতো না। তবে কিছু কিছু মানুষ লোভী যারা এদের পথ আটকানোর চেষ্টা করেছে, তাদের বড় রকমের কোনো সমস্যা হয়েছে এটি জানা যায়। প্রকারভেদে 1980 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই ভয়ানক রহস্যময় গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়িটি নাকি লক্ষ্য করা গিয়েছে। এই দীর্ঘ সময় ধরে যুগের পর যুগ মানুষ এই রহস্যময় গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়িটির ভয়ানক সম্মুখীন হয়েছেন এবং বিপদগ্রস্ত পড়েছেন ওই এলাকার অনেক মানুষই, যাদের সাথে অনেক ভয়ানক কর্মকাণ্ডও ঘটে গিয়েছিল। আবির হোসেন ভাই ওই ভয়ঙ্কর গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়িটির ভয়াবহতা এবং এর ভয়ানক ঘটনাগুলো ওনার এলাকার অনেক মানুষের কাছ থেকেই তিনি শুনেছেন এবং এর ভয়াবহতা তিনি কতটা হয়েছিল সেটাও তিনি বুঝতে পেরেছেন। তিনি যেই মুরব্বীদের কাছ থেকে এই ঘটনাগুলো বেশি শুনতেন সেই মুরব্বীগুলো এখন আর বেঁচে নেই। তবে ওনার যে মা ছিলেন, বাবা ছিলেন এবং ওনার মামি, নানা নানি, ওদের কাছ থেকেও কিন্তু এরকম ঘটনা সচরাচর তিনি শুনেছেন। ওনাদের এলাকার একজন প্রবীণ মাঝি যার নাম আব্দুল কাদের, যাকে আবির হোসেন ভাই ওনাকে নানা হিসেবে সম্বোধন করতেন। তো ওনাদের বাড়ি থেকে আব্দুল কাদের যে বাড়িটা ছিলেন ওই বাড়িটার দূরত্ব ছিল প্রায় পায়ে হেঁটে গেলে 7-8 মিনিটের পথ। ওই নানার কাছ থেকেও কিন্তু তিনি এই ঘটনাটির ভয়াবহতা জানতে পেরেছিলেন। তবে তিনি আজ থেকে 12 বছর আগে একটি বার্ধক্যজনিত রোগের কারণে তিনি মারা গিয়েছেন। এই আব্দুল কাদের নানা তিনি একসময় ওই এলাকাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি নৌকা চালিয়ে ওনার জীবিকা নির্বাহ করতেন। এই রহস্যময় গজার মাছ এবং লোহাকাঠ গাছের গুড়ি কেন্দ্রিক কাহিনীতে অনেকেই কিন্তু অনেক সমস্যা এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ওই আব্দুল কাদের নানাও ছিলেন কিন্তু একজন। উক্ত গজার মাছ এবং ওই লোহাকাঠ গাছের গুড়ি কেন্দ্রিক ঘটনা কিন্তু ঘটে গিয়েছিল একদিন আব্দুল কাদের নানার সঙ্গে। যেই ঘটনাটি কাদের নানার নিজ মুখে শুনেছেন ওই এনামুল হক আবির ভাই। আব্দুল কাদের নানা 1985 সালের দিকে বা এর আশেপাশে কোনো একটা সাল হবে, সম্ভবত আষাঢ় মাসে নৌকায় যাত্রী নিয়ে তিনি কাউখালী ঘাটের দিকে যেতেন। ফজরের আজানের সময় ওই নদীতে বাটার হওয়ার কারণে তিনি ওই সময় যে যারা যারা বাজার করতেন ওই কাউখালী বাজার থেকে তারা ওই সময় নৌকায় এসে বসে থাকতেন। তারা আগের দিন বলে রাখতেন কাদের নানাকে যে আমি কালকে বাজারে যাব, কাল সকালবেলা আমার জন্য একটা সিট রেখো যে আমি যাতে বসতে পারি, আমাকে কালকে বাজারে যেতে হবে। এই বলে কাদের নানার কাছ থেকে একটা কন্ট্যাক্ট করে নিতেন যে কালকে ওনার জন্য জায়গা রাখতে হবে নৌকাতে সকালবেলা। আর কাদের নানা আগের দিনে সবাইকে বলে রাখতেন যে ওনাদের নির্ধারিত যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাতে তারা এসে যাতে অপেক্ষা করে। আবার ওই কাদের নানাই কী করতেন যে ওনাদেরকে সময় মতো সবাইকে নৌকাতে করে নিতেন এবং ওই বাটার সময় কাউখালী বড়হাটের উদ্দেশ্যে সবাইকে নিয়ে তিনি রওনা হয়ে যেতেন। এইভাবে মোটামুটি তার ভালোই কেটে যাচ্ছিল দিনকাল। 1985 সালের আষাঢ় মাসের কোনো এক সোমবার দিন কাউখালী বড়বাজারে বাজার ছিল। তো তিনিও ফজরের আজানের আগে ঘর থেকে বের হয়ে যান কাউখালী বড়বাজারের উদ্দেশ্যে। তখন রাত আনুমানিক 3টা কি 4টা হবে। তখন আব্দুল কাদের নানা তিনি হারিকেন জ্বালিয়ে তিনি নৌকা বাইতে শুরু করেন। খানিকক্ষণ নৌকা চালানোর পর তিনি লক্ষ্য করতে পারেন যে নিচে কিছু একটা শক্ত জিনিসের মধ্যে ওনার নৌকাটা আটকে গিয়েছে। তো যখনই তিনি ওই
শক্ত জিনিসটাকে ওনার হাতে থাকা বইটাটা দিয়ে তিনি ছুটাতে যাবেন। তখন হাতে হারিকেন জ্বালিয়ে নিয়ে তিনি ওইখানে দেখার চেষ্টা করেন। তখন তিনি দেখতে পারলেন যে পানির নিচে একটা বড় গাছের গুঁড়ির নিচে, মানে নৌকার নিচে একটা গাছের গুঁড়িতে নৌকাটা আটকা পড়ে গিয়েছে। যেই তিনি গাছের গুঁড়িটাকে তিনি হাত দিয়ে সরিয়ে দিতে যান, সাথে সাথে ওনার হাত যেন ওই গাছের সঙ্গে আটকে যায়। তার পুরো শরীর যেমন আস্তে আস্তে অবশ হয়ে যেতে থাকে। তার আঙ্গুলের পরে যেমন কবজি, কবজির পরে যেমন কনির পর থেকে সারা শরীর যেমন এরকম অবশ হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে তার সারা শরীর যেমন এরকমটা অবশ হয়ে যাচ্ছিল সে অনুভব করতে পারে। হাত থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আর এই অবস্থায় তার মনে হচ্ছিল যে তাকে এবং তার নৌকাকে কোনো এক পানির নিচে অদৃশ্য একটা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় উনি অনেক জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিতে থাকেন তিনি। আর তখনই জোরাজুরি করার এক পর্যায়ে তিনি ওনার হাতটাকে কোনোভাবে ছুটাতে সক্ষম হন। এ যাত্রায় তিনি বেঁচে যান, তবে ওনার সারা শরীর জড় বস্তুর মতো তিনি কয়েক মিনিটের মতো তিনি ওই নৌকার মধ্যে পড়েছিলেন। এর মধ্যে কিছুক্ষণের ভিতরেই উনি এই ভয় এবং ওনার আতঙ্কের কারণে তিনি ওই নৌকার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছেন। এর কিছুক্ষণ পরেই একটা বৃষ্টির ঝাপসা এলো। ওই ঝাপসাতে আব্দুল কাদের নানার জ্ঞানটা আবার ফিরে আসলো। তখন আব্দুল নানার এতটা ভয় পেয়েছিল যার কারণে তিনি বেশ কয়েকদিন অসুস্থও ছিলেন। এর পরবর্তীতে ওনাকে নানান রকমের চিকিৎসা করা হয়। কিছুদিন পর উনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যান। আব্দুল কাদের নানার ভাষ্যমতে উনি গজার মাছ দুটোর বিষয়ে বলেছেন যে এই মাছ দুটোকে নাকি তিনি একাধিকবার আরও কয়েকবার দেখেছেন। কাউখালী বাজারের বড় নদীর মোহনা সহ এলাকার বিভিন্ন জায়গাতেই তিনি এই মাছটিকে দেখেছেন। আর ওই গজার মাছের মাথায় নাকি সিঁদুরের মতো লাল স্পষ্ট একটা টান দেখা যায়। মাছ দুটি পানির উপর দিয়ে বেশি বেশি যেত এবং একাধিক কোনো লোকের যদি টের পেত তাহলে কিন্তু ওই মাছগুলোকে আর দেখা যেত না। আর মাছ দুটির চোখ এতটা লাল ছিল যেমন মনে হচ্ছে যে ওই চোখ দুটো থেকে আগুন জ্বলছে, এমন একটা অবস্থা। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে যে কেউ অজ্ঞান হয়ে যেতে বাধ্য, এমনটি বলেছিলেন ওই আব্দুল কাদের নানা। তিনিও বলেছিলেন যে উক্ত কাঠের গুঁড়ি এবং ওই গজার মাছের সঙ্গে কোনো একটা সম্পর্ক রয়েছে, কারণ শুধু জোয়ারের সময় ওই বড় নদীর মোহনা থেকে ওই দুটো মাছ এবং ওই গাছের টুমগুলো জোয়ারের সময় ভেসে আসতো। এগুলো উঠে আসতো, শুধু উঠে আসাতে সীমাবদ্ধ ছিল না, এগুলো পুরো এলাকা জুড়ে তারা বিস্তৃত বজায় রেখেছিল। তবে সাধারণতভাবে ওই গজার মাছ দুটি কোনো মানুষের কোনো ক্ষতি করতো না। বাট ওদের চলার পথে যদি কেউ বাধা সৃষ্টি করতো বা ওদের চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতো তাহলে তাদের কোনো সমস্যা হতো বলে এটা জানা গিয়েছে। এই গজার মাছের বিষয়ে এনামুল হক আবির ভাই তিনি ওনার মায়ের মুখ থেকেও শুনেছেন। তিনি বলেছিলেন 1995 সালের বৈশাখ মাসের দিকে নদী খাল বিলে জুবা চলে। জুবা মানে হচ্ছে যে খাল বিল পুকুর এবং নানান ধরনের যে ছোট ছোট খাতগুলো ছিল, পানির উৎসগুলো ছিল, ওইগুলো একবারে পরিপূর্ণ হয়ে যেত। এটাকে স্থানীয় ভাষায় জুবা বলা হয়ে থাকে। তো এমন একটা দিনে যে ওনাদের বাড়ির সামনের খাল থেকে বড় পুকুরের মধ্যে পোনাসহ বড় দুইটি গজার মাছ নাকি ওইখানে ঢুকে পড়ে। এইটা দেখে ফেলে ওনাদের বাসায় কাজ করত পাশের গ্রামের সেলিম নামক এক ভদ্রলোক। তো ওই সেলিম হোসেনকে সবাই মামা বলেন ডাকতেন। তখন এনামুল হোসেন আবির ভাইয়ের মামা, ওনার নাম হচ্ছে নৌশেদ আলী। তো তাকে ডাকে ওই সেলিম, ডেকে বলে যে মামা তাড়াতাড়ি আসেন, এই পুকুরের মধ্যে দুইটি বড় বড় গজার মাছ ঢুকে পড়েছে, আসেন মাছগুলো ধরে, অনেক বড় বড় মাছ। তখন এনামুল হোসেন আবিরের মামা এবং ওই সেলিম মামা তারা দুইজন এবং আরও দুইজন মিলে 4-5 জন মিলে ওই পুকুরের চারকানি দিয়ে বড় রকম একটা জাল তারা ফিট করে দেয়, যাতে মাছগুলো যাতে আর বাইরে যাতে বের হতে না পারে। তখন বাটা শুরু হয়। বাটা চলে যাওয়ার পর যখন পানি কমে গেল তখন যে জাল ছিল ওই জালগুলো দিয়ে দুই পাশ দিয়ে মাছ খেওয়ানো হচ্ছিল, মাছ ধরা হচ্ছিল আর কি। তখন হঠাৎই একটি ভয়ানক এবং অদ্ভুত একটি ঘটনা ঘটে। এক এক করে পাশে একটি ছিল বাগান, ওই বাগানটা প্রায় 30 থেকে 40 হাত চওড়া ছিল। এক এক করে ওই দুইটা গজার মাছ সকলের সামনে ওই 30-40 হাত চওড়া একটা বাগানের উপর দিয়ে তারা লাফ দিয়ে চলে গেল ওই নদীতে। বিশাল দানব আকৃতির ওই বড় বড় দুইটা গজার মাছ কম করে হলেও নাকি 10 ফুট করে তো হবেই,
মানে 10 ফুটের বেশি হবে, কম হবে না। গজার মাছ দুটোর এরকম সাইজ দেখে তারা বুঝতে পারেন যে এটা সেই গজার মাছ, যেটার গল্প তারা প্রায় সময় শুনে থাকেন যে এই গজার মাছগুলো এরকম অবস্থায় পরিলক্ষিত হয়, এবং যেটা তারা এই মাছগুলোকে সাধারণত মাছ বলে তারা ধরতে এসেছিল। তখন এই ঘটনা দেখে ওইখানে থাকা লোকজন সবাই হতবাক। তারা সবাই বলতে থাকে যে এটা তো কোনো স্বাভাবিক মাছ নয়, আর যেহেতু একটা গজার মাছ তো এত বড় তো হওয়ার কথা না। তারপরেও ওই যে 30-40 ফিট একটা বাগান, ওই বাগানটা যে লাফ দিয়ে পার হয়ে গেল, এটা তো কোনো মানে হয় না। কোনো মাছের পক্ষে কিন্তু এটা সম্ভব না যে এই এত বড় একটা জায়গা পার হয়ে যাওয়াটা, এটা তো হতেই পারে না। সবচাইতে আশ্চর্যজনক যে সত্যটা হলো যে মাছের সঙ্গে যে পোনাগুলো ঢুকেছিল ওই পুকুরের ভিতরে, ওই মাছগুলো চলে যাওয়ার পর যে পানিগুলো শুকিয়ে গিয়েছিল, তারপর কিন্তু একটা পোনাও দেখা গিয়েছিল না ওই পুকুরের মধ্যে। ওই মাছগুলোর একটা পোনাও ছিল না। তখন তখন জাল টানার পর জালও কিন্তু ওই পোনাগুলো বাঁচেনি। তখন তারা বুঝতে পারেন যে কি বড় ধরনের একটা ভুল তারা করতে যাচ্ছিলেন। যদি কোনো কারণে এই বড় দুটো মাছগুলোর কোনো ক্ষতি হতো, তাহলে এই ক্ষতির মাসুলটা কিন্তু তারা নিজেরাই পড়তো না, এই ক্ষতিটা কিন্তু পুরো গ্রামের মধ্যেই হয়ে যেত। পরে এলাকার যে জাফরাবাদক নামক একজন প্রখ্যাত আলেম আব্দুল হাই মৌলানার কাছে যখন এই ঘটনাটি পুরোটা খুলে বলা হয়, সব কিছু শুনে বোঝার পর তিনি বললেন যে এখন আর কোনো সমস্যা নেই, তোমরা সবাই ভয়মুক্ত। তবে যদি কোনো রকমের আঘাত বা কোনো রকম তাদেরকে ধরা হতো, তাহলে কোনো রকম বড় রকমের বিপদ কিন্তু ওই এলাকার মানুষকে ফেস করতে হতো। তো ওই হুজুর তখন মানুষকে জানান যে অনেক আগে নাকি ওই কাউখালী পুকুরের যে একটি খাল ছিল সাইডে, ওই খাল থেকে বড় রকমের দুইটি গজার মাছ এবং লোহা কাঠ গাছের গুঁড়ি নাকি এখানে উঠে আসতো, এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এগুলো চলাফেরা করত, যেটা উনি নাকি অনেকজন মানুষের কাছ থেকে শুনেছেন। এবং এই কাহিনীর সমস্যাটার জন্য ওনার কাছে অনেক মানুষই কিন্তু এসেছিলেন। তো ওই সময় কিন্তু হুজুর জানান যে একটানা যদি 12 বছর কোনো গাছ বা মাছ যদি কোনো মানুষের সংস্পর্শে যদি না আসে, তাহলে নাকি তারা দেওয়ারি হয়ে যায়। তার মানে হচ্ছে পানির নিচে যারা যারা বসবাস করে, দেউরা, তখন তাদেরকে আয়ত্ত করে নেয়। তখন যদি কেউ তাকে ধরে বা ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন তাদেরও ক্ষতি হয়, বিশেষ করে যারা তাদেরকে ধরবে। এই গজার মাছ সম্পর্কে আরও একটি বিষয় জানা যায়। ওই এনামুল হক আবির ভাইয়ের বাড়ির পাশে আক্কাব খলিফা নামক একজন লোক ছিলেন। তার মায়ের নাম ছিল সমীরন বিবি। তিনি কাপড় দিয়ে ছাপি বানিয়ে ওই পানিতে রেখে দিয়েছিলেন কুড়া দিয়ে। ছাপি হলো মাছ ধরার একটি জিনিস বিশেষ, যেটার ভিতরে যদি খাবার দিয়ে পানিতে রাখা হয়, তাহলে অনেকক্ষণ পর যদি ওইটা তোলা হয়, তাহলে নাকি অনেক মাছ ওইখানে পাওয়া যায়। তিনিও ঠিক তেমনটি করেছিলেন। একদিন তিনি ওই ছাপিটি তোলার সময় তিনি একটি গজার মাছের বাচ্চা পেয়েছিলেন ওইখানে। সেটি রান্না করে খাওয়ার পর তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন। কোনো চিকিৎসায় আর ওই সমীরন বিবির কোনো কাজে আসছিল না। তারপর তিনি আর ভালো হন নাই। তো ওই এনামুল হক ভাইয়ের যে মামি ছিলেন, ওই মামির বাড়ি ছিল ওই এলাকার একেবারে সাইডে, গোয়াপুর নামক একটি এই অঞ্চলে তাদের বাড়ি ছিল। তো যিনি গত 2020 সালে কোনো এক বার্ধক্যজনিত রোগের কারণে তিনি মৃত্যুবরণ করেন। তো ওই মামির মুখ থেকে তিনি শুনেছিলেন ওই গজার মাছ কেন্দ্রিক এবং ওই লোহাকাঠ গাছ কেন্দ্রিক একটি লোমহর্ষক ভয়ানক ঘটনা। মামির কাছে জানতে চাইলে তিনি বলেন যে 1988 সালের মাঝামাঝি দশকের মধ্যে বৈশাখ মাসে ওই মামির মামা, ওনার নাম হচ্ছে আলহাজ হামির মামা, তখন ওনার বয়স ছিল প্রায় 70 এমন। তো মামির ছোট ভাই মুনতাজ, তার বয়স ছিল তখন 40, এবং সাথে আরও কয়েকজন বয়সী লোকজন মিলে তারা কাউখালী নৌকা ঘাটে, ওই ঘাটটিতে তারা গিয়েছিলেন। ওই কাউখালী হাট বাজারটি হচ্ছে জালুকাঠি জেলাটির ভিতরে সবচেয়ে বৃহৎ একটি হাট বাজার। এমন কিছু নেই যা এই হাটে পাওয়া যায় না। যাই হোক, মামির মামা আলহাজ আব্দুল হামিদ তিনি তখন চিন্তা করলেন যে যেহেতু রাত্রিবেলা মানে ফজরের আজানের আগের দিকে নদীতে বাটা ওঠে, এই কারণে তিনি ভাবলেন যে রাত্রিবেলা তারা 3-4 জন মিলে ওইখানে বসে থাকবে এবং যখন বাটা উঠবে তখনই তারা নৌকা নিয়ে টান দিবে ওই বাজারের উদ্দেশ্যে। তো যেই কথা সেই কাজ, ওই দিন রাত্রিবেলা 4 জন তারা রেডি হন ওই বাজারে যাওয়ার জন্য। রাত তখন মধ্যরাত হয়ে গিয়েছে। তো ওই দিন একটি
অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে, যেটি হচ্ছে তারা যখন যাচ্ছিল বাজারের দিকে, তখন তারা একটা খালের পাশ দিয়ে যেতে হচ্ছিল। ওই খালটার পরেই কিন্তু ওই যে বিশাল আকৃতির একটা গাং রয়েছে, নদী, ওই নদীটা কিন্তু ওই খালের পরেই। তো ওই খাল বেয়ে তারা যাচ্ছিলেন যাচ্ছিলেন যাচ্ছিলেন, হঠাৎই এক সময় আব্দুর হামিদ চাচা তিনি দেখতে পারলেন যে ওনার পিছনে কিছু একটা শব্দ হলো। তবে এখানে হামিদ চাচা ছিলেন সবার পিছনে এবং সামনে ছিলেন বাকি যে তিনজন, ওই তিনজন ছিল সামনে। পিছনে হামিদ চাচা তাকাতে তিনি ওই আওয়াজটুকু শুনতে পান। তিনি একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি পিছন থেকে ঘুরে তাকানোর পরে তিনি দেখতে পান যে ওই পানির মধ্যে কেউ একজন হাবুডুবু খাচ্ছে। এটা তিনি চোখে দেখতে পারেন। দেখার পর তিনি ভাবলেন যে এটা আমি একটু নিজ চোখে দেখে নেই। তখন চারজনের হাতে চারটা হারিকেন ছিল। ওই আব্দুল হামিদ চাচা তিনি হারিকেনটা নিয়ে পিছিয়ে চলে আসেন, যার কারণে সামনের তিনজন আর বুঝতে পারেনি যে আব্দুল হামিদ চাচা ওনাদের সাথে নেই। তখন তিনি ওই হাবুডুবু খাওয়া ওই যে মাছগুলোর সাথে আসেন। আসার পরই তিনি দেখতে পান যে ওগুলো কোনো মানুষ নয়, ওগুলো দুইটা মাছ। তবে মাছগুলো এত বিশাল আকৃতির মাছ যেগুলো তিনি জীবনের প্রথম দেখতে চলেছেন। এবং অবাক করা বিষয় ছিল আরও একটি গাছের টোম ছিল ওইখানে, যেটা গাছের একটা গুড়ি, ওই গুড়িটা ওই মাছগুলোর পাশে ছিল। তিনি তখন ভাবেন যে কী ব্যাপার, এত পুরনো একটা গাছের গুড়ি এবং এই বড় বড় দুইটা মাছ এভাবে পানির মধ্যে লাফাচ্ছে কেন, তাদের কি হয়েছে? তখন আব্দুল হামিদ চাচা তিনি এই বিষয়টাতে তিনি একটু জ্ঞান লাভ থাকার কারণে তিনি বুঝতে পারলেন যে এটা হতে পারে কোনো অবয়ব বা কোনো পানির থাকা কোনো দেও হতে পারে। কেননা পানিতে দেও আছে, এটা কিন্তু সত্যি। তিনি দেও ভেবে ওইটাকে আর ধরতে যান না। তিনি ভাবেন যে যদি সামনের তিনটাকে ডাক দিই তাহলে কিন্তু ওই মাছগুলোকে তারা ধরতে চাইবে। তখন তিনি ভাবলেন যে না না, তাদেরকে ডাক দিতে হবে না, আমি চলে যাই এখান থেকে। যেই না তিনি এখান থেকে উঠেন, তখনই তিনি ওই পিছন দিক থেকে যে শব্দটা আসছিল ওইটা আরও বেড়ে যায়। উনি আবারও পিছন দিক থেকে তাকানোর পর যিনি দেখতে পান যে ওটা দুইটা মাছের চোখ থেকে আগুন বেবে পড়ছে এবং ওই গাছের টুমের মধ্যে কেউ একজন বসে আছে। তিনি এটা দেখতে পান নিজ চোখে। দেখার পরই তিনি ওইখান থেকে এক দৌড় দিয়ে তারা তিনজনের কাছে চলে যান। গিয়ে তিনি তখন সত্যি সত্যিই বলে দেন যে ওখানে কিছু একটা অশরীরী বসে আছে। তখন তিনি একটা বড় রকমের ভুল করে ফেলেন, যেটা হচ্ছে উনি যখন তিনজনের কাছে গিয়ে বলে দেন তখন ওই তিনজন মিলে হাতে লাঠি নিয়ে ওইখানে চলে আসে। তারা ভাবলো যে যে কেউ হোক এটাকে আজকে মেরে ছাড়বো। তখন তারা যেটা করে আর কি, তারা তিন চারজন হাতে লাঠি নিয়ে, তবে ওই চাচা কিন্তু হাতে লাঠি নেননি, তারা তিনজন হাতে লাঠি নিল। তারা তিনজন ছিল একটু ইয়ং বয়সের, 30-35 বছর বয়সের ছিল। ওই তিনজন মিলে কি করলো, ওই লাঠি নিয়ে ওইখানে চলে যায়। তখন উনি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে আব্দুল হামিদ চাচা যখনই তারা তিনজন ওই লাঠিটা দিয়ে ওইটার উপর আঘাত করবে, তখন তারা হাতের শক্তিটা হারিয়ে ফেলে। তাদের হাত আর এগোচ্ছিল না। এই দেখে আব্দুল হামিদ চাচা দৌড় দিয়ে তাদের কাছে গেলেন। গিয়ে দেখতে পান যে মাছগুলো ঠিকই নাড়াচাড়া করছে এবং তাদের হাতে হারিকেন, হাতটা শক্ত হয়ে আছে এবং যে হাত দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল ওই হাত কোনোভাবেই লড়ছে না। এই দেখে এখানে তারা খুব ভয়ে কান্না করা শুরু করে দিল তিনজন। এদিকে আব্দুল হামিদ চাচা তিনি পড়ে গেলেন একটা মহা মুসিবতে। তিনি ভাবতে লাগেন যে এখন কী করবেন, কিন্তু কোনো উপায় না পেয়ে তিনি ভাবলেন যে তারা তিনজনকে এখন ইতিমধ্যেই বাড়িতে নিয়ে যেতে হবে। তখন তিনি ওই তিনজনকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা দিল, কিন্তু ওইখান থেকে ফিরিয়ে আনাটা খুব কষ্ট হচ্ছিল। যেমনটা আব্দুল হামিদ চাচা যখন তিনজনকে টানছিলেন তখন ওই দিকে না আসে ওই খালের দিকে তারা যাওয়া শুরু করলো। মানে তারা তিনজনকে ওই পানি থেকে কেউ একজন অশরীরীভাবে খুব জোরে জোরে টান শুরু করে দিল। এটা তিনি আব্দুল হামিদ চাচা তিনি দেখতে পান এবং দেখার পরপরই তিনি জোরে আল্লাহু আকবার বলে তিনি তাদেরকে আবারও টান শুরু করেন। তবে এক পর্যায়ে ওই তিনজনের যে হাতের টানগুলো ছিল ওইটা একটু হালকা হয়, তখন তিনি আরও একটু জোরে টান দিয়ে ওদেরকে ওইখান থেকে নিয়ে চলে আসে।
আনার পর একটা নীরব আশ্রয়ে বসেন। তারা বসার পর দেখতে পান যে ওই তিনজনের হাত সোজা হয়ে আছে, কেউ হাত নাড়াতে পারছে না, এই অবস্থা। তখন হামিদ চাচা তিনি তাদেরকে বকতে লাগলেন, বললেন যে তোমাদেরকে না করেছিলাম এখানে না যাওয়ার জন্য, আমারই ভুল হয়েছে, আমি যদি তোমাদেরকে না বলতাম আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না। তখন আর কি করার, তখন তাদেরকে নিয়ে বাড়িতে যেতে হবে। তবে এই দিনটা ছিল তাদের জন্য একটু অন্যরকম, কেননা এখানে যে দুজনকে তারা নিয়ে এসেছিল তাদের ব্যবসা ছিল, যে ব্যবসায়ের কাঁচামালগুলো তারা ওই বড় বাজার থেকে তারা নিয়ে আসতেন। তো ওই বাজারেও আর যাওয়া হবে না, আর তাদের ব্যবসাটাও হবে না, এই বলে তারা ক্ষান্ত দেন যে এখানে আজকে আর ব্যবসা করতে হবে না। তো এভাবে তারা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পর দেখতে পারেন যে তাদের স্ত্রীরা দেখতে পান, বাড়ির লোকজন দেখার পর জিজ্ঞেস করা হলে বলে যে এরকম এরকম অবস্থা। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় পরদিন, কিন্তু ফলপ্রসূ কোনো লাভ হয়নি। তাদের যে হাত, ওই হাতগুলো একবারে অবশ হয়ে গিয়েছে। তখন দৌড়াদৌড়ি করতে করতে 1-1.5 বছর পর প্রায় একটা ভালো কবিরাজের দেখা পেয়ে ওই তিনজনের হাত ঠিকঠাক হয়, একবারে পুরোপুরি ভালো হয়ে পড়ে। তো এরকম ঘটনা কিন্তু আরও অনেক মানুষের সঙ্গেই ঘটে গিয়েছে, যে এই পানির নিচে দেও নিয়ে। পানির নিচে দেও আছে এটা কিন্তু সত্যি, তবে এটা যে দেখেছে সে এটার গভীরতা এবং ভয়াবহতা অনুভব করতে পারবে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের প্রথম ঘটনা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনা, ব্ল্যাক ম্যাজিকের ঘটনায়, যেটি একটি ভয়াবহ কালো জাদুর রূপ নিতে চলেছে। প্রিয় লিসেনার্স, ইতিমধ্যেই একটি কথা আপনাদের মাঝেও বলতে চাইব যে প্রথম ঘটনাটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে আজকের এই নতুন এপিসোডটি সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন। এবং অবশ্যই অবশ্যই আমাদের সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এই মুহূর্তে আর দেরি না করে আমরা যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনাটিতে। আজকের যে দ্বিতীয় ঘটনাটি, সেই ঘটনাটি খুব ইন্টারেস্টিংভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং এই ঘটনাটি একটা ইন্টারেস্টিংয়ের রূপ নিতে চলেছে, যার কারণ হচ্ছে এটি একটি কালো জাদুর ঘটনা। এই ঘটনাটি ঘটে যায় ময়মনসিংহ জেলার একটি গ্রামে, যে গ্রামের নাম মোহনাপুর। ওই মোহনাপুর গ্রামের মধ্যে শোনা যেত আগে অনেক মানুষের কালো জাদুর ঘটনা, এবং এখানে অনেক ব্ল্যাক ম্যাজিকের ঘটনা দিয়ে মানুষ অত্যাচারিত এবং নিপীড়িত অনেকভাবেই কিন্তু মানুষের সাথে অন্যায় অত্যাচার করা হতো। হ্যাঁ, এটি হচ্ছে আজকের এপিসোড। প্রিয় লিসেনার্স, এই যে কালো জাদুর ঘটনা, আপনারা যারা যারা এই বিষয়ে জানেন বা বুঝেন তারাই কিন্তু এর ভয়াবহতা এবং গভীরতা টের পাবেন। ঘটনাটির সময়কাল আজ থেকে অনেক দিন আগের ঘটনা, এটি প্রায় 2008 সালের ঘটনা। উক্ত ঘটনাটি শেয়ার করেছেন অমিত ভাই। ওনার ভাষ্যমতে এই ঘটনাটি ঘটে যায় ওনার এলাকার এক প্রতিবেশীর সাথে, যে প্রতিবেশীর বাড়িতে ওনারা কয়েকদিন পরপরই বেড়াতে যেত। বিশেষ করে যখন বড়ইয়ের সিজন আসতো, তখন বড়ই খাওয়ার জন্য ওই বাড়িতে মানুষ প্রচুর ভিড় করতো। এই বাড়িতে 4-5টা বড়ইয়ের গাছ ছিল, যেগুলোর মধ্যে খুব মিষ্টি মিষ্টি বড়ই হতো। কেউ কেউ কিনে অথবা কেউ কেউ ওনাকে বলে বড়ই পেরে নিয়ে আসতো। তখনকারই সময় এটা। ওনার 2টা মেয়ে ছিল এবং অনেক সম্পত্তি ছিল, যার কারণে ওনার যে মেয়েগুলো ছিল ওইগুলোকে বিয়ে করার জন্য অনেক খান থেকেই পাত্ররা আসতো, সম্বন্ধ আসতো, তবে তারা রিজেক্ট করে দিত, কেননা বর পছন্দ হয় না, এটা হয় না, ওটা হয় না, মিলে না, যোগ্যতা হয় না, এরকম আর কি। তখন এমনই অবস্থা চলতে থাকে ওনার বড় মেয়ের সাথে। ওনার বড় মেয়ে প্রায় তখন অনেক বড় হয়ে গিয়েছিল, তার বয়স প্রায় 17 বছর কি 18 বছর হয়ে গিয়েছে। এমতো অবস্থায় ওই গ্রামের শেষ কিনারায় একটা বাড়ি ছিল। ওই বাড়িটার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের একজন লোক ছিলেন। ওনার একটাই ছেলে ছিলেন, তবে ছেলেটা বেশি ভালো ছিল না, উল্টাপাল্টা নেশাপানি করতো। ওই ছেলেটাই বিয়ের জন্য আর কি ওই
বাড়িতে আসেন। তবে এখানে আমি একটা কথা আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে যার সঙ্গে ঘটনাটি ঘটে গিয়েছে ওনার নামটা আমি আপনাদের কাছে বলতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এর কারণ হচ্ছে যার সাথে ঘটনাটি ঘটে গিয়েছে তিনি ওনার নাম বলতে নিষেধ করেছেন। যেহেতু নামটা বললে ওনার নামটা ছোট হয়ে যাবে, তার কারণে নামটা আমি বলছি না। তো যাই হোক, ওই যে বিয়ের কথাটা আসছিল তখন ওই বিয়ের সম্বন্ধ ওই ছেলের বাবা নিয়ে আসে ওই বাড়িতে। তখন সময়টা ছিল বৈশাখ মাস। ওই বৈশাখ মাসে তখন ওই দুইটা মেয়ের বাবা কাজ শেষ করে তিনি বাড়িতে আসেন প্রায় দুপুরবেলা। ওই দুপুরবেলা খাওয়ার জন্য যখন বাড়িতে আসার পরেই তিনি দেখতে পান বাড়িতে 4-5 জন মেহমান। কী ব্যাপার, মেহমান কেন বাড়িতে? তখন ওনার স্ত্রী বললেন যে ওনারা সম্বন্ধ নিয়ে এসেছেন আমাদের প্রিয়ার ব্যাপারে। তখন বললেন যে সম্বন্ধ নিয়ে এসেছে ভালো কথা, বাড়ি কোথায় ওদের, আমি তো দেখিনি এখনও। তখন তিনি ঘরে ঢুকেই দেখতে পারেন যে ওনার এলাকার শেষ কিনারের হাফিজউদ্দিন নামক একজন ব্যক্তি। দেখতে পেরে সালাম দিল। সালামের উত্তর দেওয়ার পর জিজ্ঞেস করা হলো যে আপনি এখানে কেন? তখন উত্তরে তিনি বললেন যে আপনার মেয়ের জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছি, মানে আমার ছেলের জন্য। তখন ওই লোকের এমন এমন একটা মাথা অবস্থা ছিল যে উনি এখন কাজ করে এসেছে, ওনার মাথা ঠিক নেই এমনি, আর তাছাড়া তিনি এখন মেয়েকে বিয়ে দিবেন না, এটা হচ্ছে ওনার আসল কথা। তখন তিনি বাজেভাবে রিয়্যাক্ট করেন। তিনি বলেন যে যাও তো এখান থেকে, বললাম কোনো বিয়ে দেওয়া হবে না। একটু সম্পদ দেখলেই মানুষের যেমন জ্বলে ওঠে, মেয়েকে বিয়ে করানোর জন্য এখান থেকে সম্বন্ধ, এসব আর ভালো লাগে না। এই বলে তিনি অনেক খারাপ ব্যবহার করেন ওই লোকটার সঙ্গে। তখন ওই লোকটা, ওই সম্বোধন নিয়ে আসা লোকটা, তার স্ত্রী, তার ছেলে, এই যে খারাপ ব্যবহারটা তারা শুনতে পায় এবং শুনতে পারার পর তারা মাথা নিচু করে ওইখান থেকে চলে যায়। তখন চলে যাওয়ার সময় ওই লোকটার বউটা বলেছিল, মানে মহিলাটা বলেছিল যে আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করেননি, আমাদের মতো মানুষকে এভাবে বকাঝকা করে, এবং আপনার এই মাসুলটা দিতেই হবে। তখন এই বলে তারা তিনজন চলে যায়। তখন মেয়ের বাবা মেয়েকে বলছিল যে দেখ, তোদের এখনও বিয়ের বয়স ভালো করে হয়নি, আর তাছাড়া মানুষ যেভাবে আসছে সে মনে হচ্ছে যে তোদেরকে বিয়ে দিয়ে দিতেই হবে। তো ভালো পাত্র আমি খুঁজি, যদি পাই তাহলে বিয়ে দেব, তাছাড়া বিয়ে দেব না। তখন এই বলে তিনি খাওয়া দাওয়ার পর তিনি গেলেন ধান খেতে। ধান ক্ষেত কাজ করছেন এমত অবস্থায় ওই বৈশাখ মাসটা শেষ হয়ে যায়। যখন তিনি ওই ধান ক্ষেতের যে ধানগুলো ছিল, খের ছিল, ওইগুলো সব যখন সংশোধন এবং সুরক্ষায় নিয়ে চলে যাওয়া হয়, তখন আর কোনো কাজ নেই, তখন উনি ফ্রি। কিন্তু তখনই উনি একটা সময় পরিলক্ষিত দেখতে পারেন, যে সময়টা ছিল যে ওনার যে পরিবারের যে আর্থিক অবস্থাটা এটা অসচ্ছল হয়ে আসতে থাকে, এবং ওনার যে মেয়েগুলো ছিল ওইগুলো ছিল খুব ফুটফুটে, তবে তাদের চেহারা কেমন একটা বিকৃতি করছে, তাদের পরিবারের সকলের স্বাস্থ্য কমে যাচ্ছে, এটা তিনি দেখতে পারেন। দেখার পর তিনি ভাবেন যে কী ব্যাপার, এমন কেন হচ্ছে, এমন তো হওয়ার কথা না। তিনি হাসপাতালে যান, ওষুধ আনেন, সবগুলো কাজ ঠিকঠাক মতো করছেন, কিন্তু কোনো রকমের কাজই কোনোভাবে হচ্ছে না। তখন কত বনাজি ওষুধ এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান, কিন্তু ফলপ্রসূ কোনো লাভ নেই। তিনি ঘুরতে ঘুরতে এভাবে 1টি বছর চলে যায়। তখন ওনাদের মেয়ের যে অবস্থা হয়ে গিয়েছিল, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তবে খাওয়া দাওয়া ঠিকই চলছিল, কিন্তু কারো স্বাস্থ্য আর ঠিক হচ্ছিল না। তখন এই নিয়ে চাচাটা খুব মহা মুশকিলে পড়েন, এবং ওনার কাজ করার ক্ষমতাটা ওনার কমে যাচ্ছিল। এমত অবস্থায় ওনার যে বোন ছিল, ওই মেয়েগুলোর যে ফুফু ছিল, তারা বাড়িতে আসে বেড়ানোর জন্য। তিনি দেখতে পান তার ভাই এবং ভাইস্তিরার অনেক খারাপ অবস্থা। জিজ্ঞেস করা হলে তারা কিছুই বলতে পারে না। তখন ওই ফুফুগুলো, তারা তখন দুজন আসছিলেন। তারা এই বিষয়টাতে তারা খুব পারদর্শী ছিলেন যে যদি কোনো বান বা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করা হয়ে থাকে, তাহলে মানুষের এরকম পরিবর্তন হতে পারে, আকস্মিক পরিবর্তনটা।
ওনারা বুঝতে পারেন যে ওনার ভাইয়ের সাথে কীরকম ঘটনা ঘটছে। তখন ভাইকে এক সাইডে ডেকে নিলেন, নিয়ে বললেন যে কী ব্যাপার, তোর দুইটা মেয়ে এরকম শুকিয়ে যাচ্ছে কেন, এবং পরিবারের এ কী হাল হচ্ছে তোর? উত্তরে বলে যে আমি জানি না তো, আমি কত ডাক্তারের কাছে যাচ্ছি তবুও কোনো রকমের কাজ হচ্ছে না, কী করবো বুঝতে পারছি না। তখন ফুফু দুইজন মিলে পরামর্শ দেন যে শোন, কোনো ডাক্তারের কাজ হবে না, কোনো মানুষেও কাজ হবে না, এটা খুব খারাপ একটা লক্ষণ হতে চলেছে। আচ্ছা তুই একটা কথা বলতো, তোর সঙ্গে কি কোনো রকমের খারাপ ঘটনা বা কারোর সাথে বেয়াদবি বা কারোর সঙ্গে ঝগড়াঝাটি এরকম হয়েছে কি? উত্তরে বললেন কই না তো, এরকম তো কোনো হয়নি আমার সঙ্গে কোনো ঘটনা। তখন বললেন যে ভালো করে মনে করে দেখ, তোর তো এখন বড় মেয়ে হয়েছে, বিয়ে দেওয়ার, এই বিয়েটি নিয়ে কোনো সমস্যা হয়েছে কি? তখন তিনি বরাবরের মতো বললেন যে বিয়ে নিয়ে তো কদিন পরে পরে একটু কথাবার্তা হয়, তবে কয়দিন আগে একজন আসছিল, তখন আমি কাজ করে আসছিলাম, বৈশাখ মাসের ধানগুলো ওইগুলো আর কি ফেলে দিয়ে আসছিলাম, খুব ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসার পর দেখি এখানে মেহমান এসে হাজির, তখন তাদের সঙ্গে একটু রিয়েক্ট করেছি বাজেভাবে। তখন ফুফুরা মানে ভাবছেন যে হতে পারে তারা কোনো রকমের কাণ্ডকলাপ ঘটিয়েছে, এরা না হোক অন্য কেউ কিন্তু হতেও পারে, যার কারণে এখন আমাদের যা করণীয়, আমাদের কোনো এক ভালো তান্ত্রিক কাছে যেতে হবে, যাওয়ার পর আমাদের জানতে হবে যে এটা কেন হচ্ছে এবং কী এর করণীয়। তখন ওই বাইটি বলেন যে তান্ত্রিকের কথা তো আমার এখনও মনে হচ্ছিল না, ভাগ্য ভালো তোমরা মনে করেছ। এই বলে তারা মানে তারা তাদের যে পরিবারের দুজন মেয়ে, তারপর ভাই এবং বোন, তারা 4 জন এবং 2 জন ফুফু, 6 জন মিলে একটা তান্ত্রিকের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে রওনা দেন পরদিন সকালবেলা। তান্ত্রিকের বাড়ি ছিল অনেকটা দূরে, যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তান্ত্রিকের কাছে যাওয়ার পর তারা তান্ত্রিকের পাশে গিয়ে বসেন, বসার পর তান্ত্রিক তখন একটা ধ্যানে ছিলেন। তান্ত্রিকের ধ্যান ভেঙে যায় তারা বসার পরেই, কিন্তু তান্ত্রিক জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, কী হয়েছে, তোমরা এই অসময়ে কেন? তখন ওইখানে একজন ফুফু তিনি সব ঘটনা খুলে বললেন যে এরকম এরকম অবস্থা, এখন আমাদের কি করণীয়। তখন ওই তান্ত্রিক বললেন যে হ্যাঁ দেখতেই তো পারছি তারা সবাই শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, আচ্ছা দেখি তো তোমাদের এদিকে একটু তাকাও। তখন 2টা মেয়েকে যখন তান্ত্রিকের দিকে তাকানো হলো, তাকানোর পরেই তান্ত্রিক বলে উঠল যে সর্বনাশ, এতটা কাল নেমে আসছে তোর 2টা মেয়ের দিকে। এই কথা শুনে তারা সবাই হিউড়ে উঠল, বলল যে কী ব্যাপার, কেন, কি হচ্ছে? তান্ত্রিক তখন বলে ওঠে যে তোর পরিবারের সকলকে বান মারা হয়েছে। হায় হায়, সর্বনাশী ব্যাপার, কে করলো এটা? তান্ত্রিক তখন বলল যে কে করেছে এটা তো বলা মুশকিল, তবে খুব বড় একটা বান মারা হয়েছে। আর এসেছিস যখন ভালো সময় এসেছিস, আমি এখন কিছু একটা করলে করতেও পারি, তবে এটা যে করেছে এটা কিন্তু খুব খারাপ একটা বান মেরেছে, যেটা মানুষ মারা যাওয়ার পর কবরস্থান থেকে লাশের যে একটা অংশ বিশেষ থাকে কাফনের, ওইটা দিয়ে করা হয়, যেটা খুব মারাত্মক হয়ে থাকে। তান্ত্রিকের এমন কথাবার্তা শুনে সবাই আতঙ্ক হয়, কিন্তু ততক্ষণও কোনো লাভ নেই, সবাই যে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে। তখন তান্ত্রিক বলে যে তোমরা সবাই এখানে বসো, আমি একটু ভিতর থেকে আসছি। তখন তান্ত্রিক মশাই তিনি ভিতরে গেলেন, গিয়ে 4টা তাবিজ নিয়ে আসলেন। ওই তাবিজগুলো মানে তখনই ও 4 জনের হাতে পরিয়ে দেন, দেওয়ার পর বললেন যে এই তাবিজগুলো কোনোদিন খুলবা না, তবে এখন আরও কাজ আছে বাকি, যেগুলো করার পর তোমরা এখন একটু ওই বানটা কাটতে পারে। তান্ত্রিক যজ্ঞে বসলেন, যজ্ঞে বসার পর তিনি বললেন যে মানে কিছুক্ষণ আর কি, কিছুক্ষণের জন্য যজ্ঞে বসলেন, বসার পর তিনি বললেন যে না এখন হচ্ছে না, রাত্রিবেলা করতে হবে, এখন আমি যে জিনগুলোকে ডাকছি ওই জিনগুলো আসছে না,
জিনগুলো রাত্রিবেলা আসবে, রাত্রিবেলা তোমরা এসো। তখন কি ব্যাপার, এত দূরের একটা রাস্তা যেখানে যেতে যেতে লাগে প্রায় 5-6 ঘন্টা, খুব ভিতরে রাস্তা ছিল, আবার ওইখানে নদী পার হয়ে যেতে হয়। তখন বললো যে কী ব্যাপার, আপনি কি বলছেন, আমরা যদি এখন বাড়িতে চলে যাই তাহলে তো আমরা ফিরতে ফিরতে মানে রাত্রি মধ্যরাতে আমরা আসতে পারবো না তো। তখন ওই তান্ত্রিক বলল যে তাহলে আমার এখানে থাকো তোমরা, আর রাত্রিবেলা তোমাদেরকে আমি দেখব কি করা যায়। এই বলে তাদেরকে রাখানোর পর ওই তান্ত্রিক তার ঘরে যজ্ঞে বসে, এবং তারা বাইরে একটা গেস্টের রুম ছিল, ওই রুমের মধ্যে তারা বসে থাকে। বসতে 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 প্রায় 12টা বেজে গিয়েছে। 12টার সময় যখন তান্ত্রিকের কাছে যাওয়া হয়, গিয়ে বলা হলে বলে যে এখন না, আর একটু পরে। পরে পরে করতে করতে রাত যখন 3টা বেজে যায়, ওই 3টার সময় ঘটায় একটি ভয়াবহ কাহিনী। রাত তখন 3টা, তান্ত্রিক তখন ঘর থেকে বেরিয়ে আসে। আসার পর দেখতে পারে যে তারা সবাই ঘুমাচ্ছে। একটা জোরে ডাক দিল, এক ডাক শুনে সবাই চকমকিয়ে উঠে পড়লো। ওঠার পর সবাই তান্ত্রিককে সালাম দিল, দেওয়ার পর তান্ত্রিক বলল যে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। তখন 4জন মিলে ওই তান্ত্রিকের পিছন পিছন চলে যায়, আর 2জন ফুফু ওইখানে ছিল। দেন তারা কিছু কথা বলছিল না, তবে এখানে একটা গড়বড় হচ্ছিল। গড়বড়টা ছিল ওই তান্ত্রিক 4জনের হাত চেক করলেন। হাত চেক করার পর সবাইকে বললেন যে সবার চোখের 1 ফোঁটা করে পানি লাগবে, এবং সবাই যে কোনো একটা উপায়ে কান্না করেন, এবং 1 ফোঁটা 1 ফোঁটা করে সবাই পানি দেন ওই তান্ত্রিকের হাতে। এবং ওই তান্ত্রিকেই কিন্তু ওই চোখের পানিগুলো দিয়ে করে আরেকটা কুফরি, যে কুফরিটা করার পর তারা ভালো হয়ে যায়। তখন অনেকক্ষণ ধরে এইটা চলাকালীন সময় যাচ্ছিল। হঠাৎ করে তাদের মনে হলো যে 4জনের সঙ্গে এই কুফরিটা ঘটে গিয়েছিল, ওই 4জনের মনে হলো যে তাদের শরীর থেকে কিছু একটা বেরিয়ে গিয়েছে। তখন তারা 4জন মানে সেন্সলেস হয়ে পড়ে ওইখানে, এবং ওই 2জন ফুফু দেখতে পারে। দৌড় দিয়ে আসার পর তান্ত্রিক বলল যে ধরবে না, কেউ ধরবে না বলে ঠিক আছে ধরবো না, তবে তারা দাঁড়িয়ে থাকে। তান্ত্রিক যজ্ঞ শেষ করার পর তাদের জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরেই তারা দেখতে পারে যে নতুন একটা পৃথিবীতে যেমন তারা এসেছে। আসার পর ওই ফুফুকে দেখার পরেই কিন্তু ফুফুকে বলেন আমরা কোথায়, কি ব্যাপার, তোমরা কি জ্ঞান হারানোর সঙ্গে সঙ্গে স্মৃতিও হারিয়ে ফেলেছো? কিন্তু তখন না, তারা বুঝতে পারে যে তারা তান্ত্রিকের কাছে আসছিল, তবে অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তারা একটু আউট হয়ে যায় আর কি। তখন ওইখানে ওই তান্ত্রিক কিছু মন্ত্র পড়ে দিলেন এবং কিছু তাবিজ দিলেন, আরও ওইগুলো তারা পড়লেন। পড়ার পর তান্ত্রিক বলল যে এখন তোমরা স্বাধীন, তোমাদের আর কোনো ক্ষতি হবে না, তোমরা এখন শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। তখন ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে গেলে পারতো, কিন্তু না, ঘটনা যে আরও অনেক ঘটার বাকি, সেটা শুনতে থাকুন, বুঝতে পারবেন। ওই দিন যখন তারা বাড়িতে চলে আসে, আসার পর তারা দেখতে পারে যে তারা ওই দিন থেকে কিন্তু 1 মাস যাবৎ তাদের শরীরের যে পরিবর্তনটা আকস্মিকভাবে তার এটা ভালো হচ্ছে, আগের মতো হচ্ছে। এটা দেখতে পেয়ে সবাই খুশি। এভাবে চলতে চলতে যখন 1 মাস, 1.5 মাস, 2 মাস চলে যায়, 2 মাস পর তারা ভাবে যে কে করলো এই কাজটা। যেহেতু এই তান্ত্রিক বাবা খুব ভালো একজন কবিরাজ, তিনি হয়তো এই সন্ধান দিতে পারবেন যে কে এরকম কাজটা করেছিল। তখন ওই তান্ত্রিকের নিকট আবারও যাবেন বলে তারা সিদ্ধান্ত নেন। তো ওই দিন গিয়েছিল বিকেলবেলা, যেতে যেতে প্রায় রাত হয়ে গিয়েছিল, যেহেতু ওই রাত্রিবেলা ওই তিনি যজ্ঞে বসেন আর কি। রাত্রিবেলা গেলেন, গিয়ে তান্ত্রিককে ডাকলেন। ডাকার পর তান্ত্রিক খোলার পর দেখতে পারেন যে এরা আবারও আসছে আজকে। কী ব্যাপার, কী হয়েছে, আজকেও কোনো সমস্যা হলো নাকি? না, আজকে কোনো সমস্যা হয়নি, তবে আজকে একটা সমস্যার সমাধান আপনার কাছ থেকে আমরা জানতে এসেছি।
কী ব্যাপার, কী সমস্যার সমাধান? তখন তারা তান্ত্রিককে খুলে বলল যে দেখুন, আপনি তো আমাদেরকে এই কালো জাদু বানটা থেকে আমাদেরকে মুক্ত করেছেন, তো আপনি হয়তো বলতে পারবেন যে আমাদেরকে কে এরকম জাদুটা করেছিল। আমরা তাকে শাস্তি দিতে চাই, আমাদেরকে কম ভুগিয়েছে নিয়েছে। তখন তান্ত্রিক বলে যে হ্যাঁ, এটা করতে পারো, তবে এটা করার পর কিন্তু তোমরা তার উপর কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমি কিন্তু কোনো রকম ক্ষতির কাজ করি না, মানুষকে উপকার করার জন্য উপকার করি আর কি। তখন বলা ঠিক আছে, আমরা তাদেরকে পুলিশে দেব, যাতে করে তারা এরকম কাজ আর দ্বিতীয়বার কোনো মানুষের সাথে না করে। তখন তান্ত্রিক বলল, দুই দিন পরে আসো তোমরা। 2 দিন পরে যখন আবারও যাওয়া হয় তান্ত্রিকের বাসাতে, যাওয়ার পর তান্ত্রিক তাদের হাতে একটা পানির বোতল দেন। ওই বোতলের ভিতরে ছিল একটা পোকা। তবে এটা পোকা বলা যাবে না, এটা এমন একটা পোকা ছিল যেটা ওই তান্ত্রিকের হাতে করা পোকা। এই পোকার রহস্যটা কিন্তু তান্ত্রিক ওদেরকে বলেনি, তবে এটা বলেছে যে কালকে এই পোকাটা অদৃশ্য হয়ে যাবে। এটা কি আসলেই কোনো পোকা ছিল? আচ্ছা, যাই হোক, এই পোকাটার আগে তিনি বলেছেন যে এই পোকাটা তোমার বাড়ি থেকে ছাড়বা, ছাড়ার পর যার বাড়িতে গিয়ে এই পোকাটা চুম্বন ফেলবে সেই বাড়িটা থেকেই তোমাদেরকে কুফরি করা হয়েছে। তখনই ওই পোকাটাকে সকালবেলা ছাড়া হয়। পিছনে 2জন মিলে ফলো করছে পোকাটা কোথায় যাচ্ছে। যেতে 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 অনেক দূরে চলে যায় একটা পাহাড়ের ভিতরে। ওই পাহাড়ের ভিতরে একটা গুহা রয়েছে, ভয়ানক দেখাচ্ছিল সব পরিপাটি। ওই গুহার ভিতর যখন তারা প্রবেশ করার পরই তারা দেখতে পারে যে এখানে একটা বৃদ্ধ লোক বসে আছে, তান্ত্রিক মতো দেখাচ্ছে তিনিও। গিয়া সালাম দেওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, কোনো কাজ করতে হবে? তখন তারা বললেন যে না, কোনো কাজ করতে হবে না, তবে আপনি তো আমাদের খুব সর্বনাশ একটা করে ফেলেছেন। বলুন, 1-1.5-2 মাস আগে কেউ কি আপনার কাছে এসেছিল এরকম একটা বান মারার বিষয়ে? তখন প্রথমত ওই কবিরাজটি বলে না, সে চেপে দেয় কথা। সে বলে না না, কে আসবে আমার কাছে, কেউ আসেনি। তখন ওই কবিরাজের মুখ থেকে কথা বের করার জন্য তারা একটু অন্য রকমের একটা সিস্টেম উপলব্ধি করে, যেটা হচ্ছে তারা ওই পুলিশের ভয় দেখায় এবং তাদের হাতে করে একটা কাগজ নিয়ে গিয়েছিল এবং ওই কাগজটার মধ্যে তারা একটা বানিয়ে একটা চিঠি বলেছিল, যেটা শোনার পরই তান্ত্রিকটি ভয় পায়। ভয় পেয়ে সে সব ঘটনা খুলে বলে দেয়। সে বলল যে পাশের গ্রামের এক যুবক এবং তার বাবা মাকে নিয়ে আসছিল এবং বলেছিল যে অমুক জায়গার এদেরকে ধ্বংস করতে হবে। তখন আমি তাদেরকে বলি যে একটা লাশ, যে লাশটা গত বছর পূর্ণিমার রাতে মারা গিয়েছে এবং এই পূর্ণিমার রাতে ওই লাশটার শরীর থেকে একটা কাপড়ের এক টুকরা কাপড় নিয়ে আসতে হবে এবং এটা দিয়ে আমি কুফরি করব। তখন তারাও এক টুকরা কাপড় নিয়ে আসলো এবং আমি কুফরি করি। এই কুফরির প্রভাবে মানুষ 3 মাসের বেশি বাঁচতে পারে না, মানুষ মারা যায়। তখন তারা 4 জনের উপরে কুফরি করতে বলেছিল আমাকে। তখন আর তাদের বুঝতে বাকি রইল না যে তারা এই 4 জনের উপরেই কুফরিটা করেছিল। তখন তান্ত্রিক মাফ চাইলো, বললো যে আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। তখন তারা বলল যে আপনাকে না হয় মাফ করবো, তবে যারা এই কাজটি করেছে তাদেরকে আপনি ধরিয়ে দিন। তখন তাদের ঠিকানা বলে দেওয়া হয়, তাদেরকে গিয়ে ধরার পর তাদেরকে পুলিশে দেওয়া হয় একটা ভিত্তিহীন একটা অভিযোগের কারণে, এবং এটা সত্যতা প্রমাণিত হয়ে তারা আসামি হিসেবে সাব্যস্ত হন এবং এভাবেই এই ঘটনাটির সূত্রপাতটি শেষ হয় এবং তারাও সুখে শান্তিতে আবার জীবনটাকে গড়ে ওঠেন। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। এখন